বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ছুটির দিনে সংসদ চত্বরে বড়সড় অগ্নিকাণ্ড। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ছুটির দিনে সংসদ চত্বরে ভয়াবহ আগুন। সংসদ চত্বরে বড়সড় অগ্নিকাণ্ড। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। রবিবার দুপুর 2:15 নাগাদ সংসদ চত্বরে সিআরপিএফ ক্যান্টিনের পিছনে এসি পাওয়ার প্ল্যান্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 8টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। রবিবার ছুটির দিন হওয়ায় সংসদ চত্বরে অন্যান্য দিনের মতো ভিড় না থাকায় বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। आग लगी हुई थी, एसी प्लांट में कंट्रोल कर लिया गया है, कोई हताहत नहीं है, कुछ नहीं है, बहुत एकदम पूरा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লি হরিয়ানার পর এবার মুম্বাই। নভি মুম্বাইয়ের পানভেল অঞ্চলে শনিবার সকালে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। সিসিটিভির ফুটেজ অনুযায়ী জনা 3 মুখোশধারী লোক চার্চটি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। দিল্লি হরিয়ানার পর এবার মুম্বাই। নবী মুম্বাইয়ের পানভেল অঞ্চলে শনিবার সকালে ভাঙচুর চালানো হলো। সিসিটিভি ফুটেজ অনুযায়ী শনিবার গভীর রাত 1:30 নাগাদ জনা 3 মুখোশধারী লোক চার্চটি লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে। চার্চটির বাইরে একটি কাচের বাক্সে সেন্ট জর্জের একটি মূর্তি ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে মূর্তিটি। খান্ডেশ্বর পুলিশ স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যেহেতু হামলাকারীদের মুখ ঢাকা ছিল, তাদের শনাক্তকরণ পুলিশের পক্ষে সমস্যাজনক হয়ে উঠেছে। চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। কিছুদিন আগেই হরিয়ানার নির্মীয়মান একটি চার্চে ভাঙচুর হয়েছে। দিল্লিতে গত 2 মাসে আক্রমণ হয়েছে অন্তত 6টি চার্চে। সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে উত্তাল হয়েছে সংসদ। বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছে সরকার। नकाब पहनकर चर्च के ऊपर पत्थर फेंके हैं, 3 लोग आइडेंटिफाई किए गए हैं। उसका सीसीटीवी फुटेज प्राप्त हुआ है, पुलिस उसका एनालिसिस कर रही है और हम जल्दी ही उनको पकड़ेंगे। और मैं ये स्पष्ट कर देना चाहता हूं कि महाराष्ट्र में धार्मिक स्थलों के ऊपर ऐसे हमले बर्दाश्त नहीं किए जाएंगे। ऐसी प्रवृत्ति चाहे कोई भी हो और किसी भी धार्मिक स्थल पर इस प्रकार का कोई कार्रवाई कर रहा हो या इस प्रकार के हमले कोई कर रहा हो तो उसके ऊपर कड़ी से कड़ी कार्रवाई की जाएगी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবারই বিবৃতি দিয়ে জানিয়েছেন, ধর্ম ও জাতের ভিত্তিতে কোনো বৈষম্য সরকার সহ্য করবে না। সমস্ত ধর্মীয় স্থানে কড়া নিরাপত্তার আদেশ দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মহকুমার থেলাকোঙে উদ্বোধন হলো 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের, যার উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক। থেলাকোঙের উন্নয়নের পালকে নতুন করে যুক্ত হলো 10,000 প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রবিবার সেই উদ্বোধনকে ঘিরে সাধারণ উপজাতি অংশের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। 8 থেকে 80 সব বয়সের লোকেরা সামিল ছিলেন উন্নয়নের নতুন পালকের সাক্ষী হতে। সবুজ বনানী ঘেরা পাহাড়ের কোলে থেলাকোং বাজার সংলগ্ন এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পানীয় জল, স্বাস্থ্যবিধি ও পর্যটন দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। স্বপ্নের মাইলফলককে একবার ছুঁতে চিরাচরিত পোশাকে উপজাতি রমণীদের ছিল ব্যাপক উপস্থিতি। একসময়ের সন্ত্রাসবাদের আতুরঘর থেলাকোঙে আজ জীবনের স্পন্দন, তার প্রমাণ পাওয়া গেল রবিবার। মন্ত্রী রতন ভৌমিক তার আলোচনায় একসময় থেলাকোং কি ছিল তা তুলে ধরেন। তিনি বলেন, আমরা অগ্রাধিকার দিয়েছি স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, খাবার, জল, কর্মসংস্থান, এগুলির মধ্যে কোন গ্রাম আছে স্কুল নেই? আপনাদের এখানে স্কুল, এখন হাই স্কুল, দালান বাড়ি, কোন গ্রামে এই রাজ্যে যেখানে স্কুল নেই। সরকারের দৃষ্টিভঙ্গি, নীতি, সিদ্ধান্ত, কিন্তু এই স্কুলগুলিকে আমরা একসময় সব চালাতে পেরেছি? এই স্কুল থেকে কি মাস্টার মশাই যেতে পারতেন? পারতেন না। স্কুলগুলি চলতো না। এরকম পরিবেশ তৈরি হয়েছিল। এদিকে 10,000 প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি 5,87,00,000 টাকা ব্যয়ে গড়ে উঠেছে। তাতে 19টি কক্ষ রয়েছে। সঙ্গে রয়েছে 10 পরিবার বসবাস বিশিষ্ট কোয়ার্টার কমপ্লেক্সও। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে রতন ভৌমিক ছাড়াও ছিলেন বিধায়ক নিরঞ্জন দেববর্মা, এমডিসি রমেন্দ্র দেববর্মা,
জয়কিশোর জমাতিয়া, সিপাহীজলা জেলার জেলাশাসক প্রশান্ত গোয়েল প্রমুখ। আগেকার প্রত্যন্ত ঠেলাকং আর প্রত্যন্ত নেই। উন্নয়নের সার্বিক ছোঁয়াতে তার চেহারার বদল হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার অন্যতম সংযোজন। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাখে হরি মারেকে। লরি দুর্ঘটনায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল লরি চালক। দীর্ঘ 3.5 ঘন্টা লড়াই করে খাদ থেকে উদ্ধার করে গুরুতর জখম লরি চালককে তেলিয়ামুড়া থেকে জিবি হাসপাতালে পাঠানো হয়। ঘটনা মুঙ্গিয়াকামি থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। আবারও লরি দুর্ঘটনা। মুঙ্গিয়াকামি থানা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে সিমেন্ট বোঝাই 12 চাকার লরি চাকার টায়ার ফেটে খাদে পড়ে যায়। ঘটনা সকাল 10:30 নাগাদ। খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে দমকল বাহিনী, মুঙ্গিয়াকামি থানার পুলিশ, সিআরপিএফ 71 নং সি কোম্পানির জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়। দীর্ঘ 3.5 ঘন্টা লড়াই করে গাড়ির চালক সজল দাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে গুরুতর জখম চালককে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। यहाँ पर ये गाड़ी जो है सीमेंट से लोडेड अम्बासा की तरफ से अगरतला जा रही थी, जो कि गाड़ी डिस्प्लेंस होकर खाई में गिर गई। 2 लोगों की आवाज़ आ रही है अंदर सीमेंट के नीचे दबे हुए। बचाव में सिविल पुलिस के कुछ आदमी और सीआरपीएफ के और रेस्क्यू टीम लगी हुई है, ताकि जो है सीमेंट को जल्दी जल्दी निकाला जाए। गाड़ी नम्बरটা TR01R 1849। গাড়িটা 10:30 নাগাদ আপনার পানিসাগরের দিক থেকে মানে আসাম আগরতলা রুট হয়ে আগরতলা দিয়ে যাচ্ছিল সিমেন্ট লোডেড। তো এখানে একটা বাঁক নেওয়ার সময় গাড়িটা একটা খাদে পড়ে যায়। তো খুব সম্ভবত গাড়ির ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্ট গাড়ির নিচে আছে, তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা চলছে। আমরা আমাদের সিআরপি স্টাফ আছে এখানে, পুলিশের এবং স্থানীয় কিছু সিভিলিয়ানদের নিয়ে আমরা গাড়িগুলি খালি করছি। উদ্ধার কার্যে শেষ মুহূর্তে মহকুমা শাসকেরও এবং TSR 12 নং ব্যাটালিয়নের বিপর্যয় মোকাবেলা শাখার জওয়ানরা। কিন্তু উদ্ধারকারী দলের অকেজো যন্ত্রপাতি উদ্ধার কার্যে ব্যাহত হয়। শেষ পর্যন্ত পুলিশ, সিআরপিএফ এবং এলাকাবাসীদের সচেষ্টায় নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এলো শ্যামল দাস। ঘটনার বিবরণ দিয়ে মহকুমা শাসক জানান, মুঙ্গিয়াকামি বাজারের ঠিক আগে TR01R1849 একটা ট্রাক, সিমেন্ট ভর্তি ট্রাক ছিল। ট্রাকটা মাটি থেকে নিচে খাদের মধ্যে পড়ে যায়। তো দেয়ার আফটার প্রায় 25-30 ফুট বেশি তার ডেপথ। তো সেই ক্ষেত্রে একটু পরে আমাদের যারা পাশাপাশি লোকজন ছিলেন ওনারাও ঝাঁপিয়ে পড়েন, পুলিশ আসেন, ফায়ার সার্ভিস আসেন, পরবর্তীকালে সিআরপিএফ এবং TSR পার্সোনালদের যারা রেস্কিউ টিম সবাই মিলে হাত লাগান এবং দেখা যায় এত বড় অ্যাক্সিডেন্টে প্রায় ঘন্টা 4 ওনারা চেষ্টা করেন। যে ড্রাইভার উনি আটকে ছিলেন ওনাকে আমাদের এখানে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। ভদ্রলোকের নাম সজল দাস, ওনার বাড়ি রানীর বাজার। এখন ওনার চিকিৎসা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে কর্মরত SPQEM নতুন ও পুরনো শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণ করা সহ 6 দফা দাবিতে সোনামুড়া শহরে এক মিছিল ও পথসভা সংগঠিত করল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। রাজ্যে কর্মরত SPQEM নতুন ও পুরনো শিক্ষক ও শিক্ষিকাদের নিয়মিতকরণ করা SPQEM এর অধীন 129টি মাদ্রাসায় নিয়োজিত শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এডের অন্তর্ভুক্ত করা রাজ্যের মাদ্রাসা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য রাজ্যে একটি মাদ্রাসা কলেজ স্থাপন ও একটি মাদ্রাসা বোর্ড গঠন করা। SPQEM শিক্ষক শিক্ষিকাদেরকে রাজ্য সরকারের অন্যান্য সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা প্রদান করা সহ 6 দফা দাবিতে সোনামুড়া শহরে এক মিছিল ও পথসভা সংগঠিত করল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। রবিবার বিকেলে সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে এসে মিলিত হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মোহাম্মদ শাহ আলম মিয়া, সোনামুড়া সাব কমিটির সম্পাদক মোহাম্মদ সাদেক মিয়া, সভাপতি মোহাম্মদ মোতাসিম বিল্লাহ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের দাবিগুলি সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক মোহাম্মদ শাহ আলম মিয়া জানান, ত্রিপুরা মাদ্রাসা SPQEM টিচার অ্যাসোসিয়েশন ডাকে আজকের যে পথসভা, আমরা গতকালকে আগরতলাতে আমাদের এই 6 দফা দাবির ভিত্তিতে আমরা আগরতলা শহরে পদযাত্রা করেছি। এই স্কিমটি কোনো একটি পরিবর্তন হয়নি, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই স্কিমটি সম্পূর্ণটাই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্কিমের আওতাধীন আন্ডার গ্র্যাজুয়েটকে 2013 সালে তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। দীর্ঘদিন তারা 2.5 বছর ধরে
10,000 টাকা করে বেতন পেয়েছে, কিন্তু দুর্ভাগ্য সেখান থেকে 6,000 টাকা বেতন এখন দিচ্ছে, 4,000 টাকা বেতন কেটে রেখে দেওয়া হচ্ছে। কারের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই বার্তাই পৌঁছাতে চাই, যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে নিয়মিতকরণ করে, নতুবা রাজ্য সরকার আমাদেরকে অন্যান্য স্কিমের ন্যায় নিয়মিত ঘোষণা করে। সুযোগ সুবিধা রাজ্য সরকার দিচ্ছে, আমরা জোরালো দাবি করছি সংগঠনের তরফ থেকে আমাদের শিক্ষকদের যেন এইরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্যের মধ্যে আন্দোলন সংগঠিত করব। মিছিল ও পথসভাকে কেন্দ্র করে এসপিকিউএম শিক্ষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী ও নীতিশ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ে শুরু হলো কংগ্রেসের বুথ চলো অভিযান। এর সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সভাপতি সমীর রঞ্জন বর্মন। বিশালগড়ে শুরু হলো কংগ্রেসের বুথ চলো অভিযান। রবিবার বিকেল 5টায় 16 বিশালগড় বিধানসভার 28 নং বুথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সভাপতি সমীর রঞ্জন বর্মন উক্ত বুথ চলো অভিযানের সূচনা করেন এবং তিনি বলেন, বিশালগড়ের মাটি কংগ্রেসের ঘাঁটি, এখানে অন্য কোনো দল তার অস্তিত্ব হারাবে আগামী বিধানসভা নির্বাচনে। তিনি আরও বলেন, বিশালগড়ের যেসব কংগ্রেস নেতৃত্বরা রাগ অভিমান করে ঘরে বসে আছে, তাদের এই বুথ চলো অভিযানের মাধ্যমে দলীয় কাজে লাগানো হবে। পাশাপাশি তিনি এদিন সমস্ত নেতাকর্মীদের দলীয় কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। বুথবাড়ি প্রোগ্রাম আমরা নিচে প্রতিটি বুথে যাইতেছি, আমরা শুরু করছি, আগেও আরম্ভ করছিলাম, তার মধ্যে বাদ ছিল, এখন আবার নতুন করে শুরু করছি। তো আজকের এই প্রোগ্রামের লক্ষণীয় বিষয় হল এখানে প্রচুর পরিমাণে মহিলারা আসছে। শর্ট টাইম নোটিশ দেওয়ার পরেও মহিলাদের উপস্থিতির হার অত্যন্ত ভালো এবং অন্য কোনো দলের কোনো ভবিষ্যৎ বিশালগড়ে নেই। কংগ্রেস একমাত্র দল যে দলে আমি সমস্ত নিজেদের মধ্যে মতের অমিল এগুলো ভুললে সবাই ইউনাইটেডলি কংগ্রেস আগায় নেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখছি এবং যারা কিছু ডিসগ্রান্টাল এলিমেন্ট আছে তাদের দিকে কোনো রকম কগনিজেন্স না নেওয়ার জন্য। উক্ত বুথ চলো অভিযানে বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি নারায়ণ ভট্টাচার্য, কংগ্রেস নেতা বিভাস সাহা, যুব নেতা রাজেশ কান্তি সাহা এবং রাজ্য মাইনরিটি কংগ্রেসের সহসভাপতি জয়দুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও লক্ষাধিক টাকার অবৈধ গাছের লক আটক করল বিএসএফ ও বন দপ্তরের যৌথ বাহিনী। অভিযানকারী দলটি হানা দেয় কলমক্ষেত পচারমার ঘাট সংলগ্ন স্থানে। উদ্ধারকৃত লকগুলির বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। আবারও লক্ষাধিক টাকার অবৈধ গাছের লক আটক করল বিএসএফ ও বন দপ্তরের যৌথ বাহিনী। জানা যায়, রবিবার সকাল 11টা নাগাদ এক গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের সহকারী ডিএফও সুব্রত দাস ও বিএসএফ 29 নং বাহিনীর শ্রীমন্তপুর বিওপির কোম্পানি কমান্ডেন্ট অনিল রানওয়ার নেতৃত্বে বনরক্ষী বাহিনী ও বিএসএফ জওয়ানরা হানা দেয় কলমক্ষেত পচারমার ঘাট সংলগ্ন স্থানে। অভিযানকারী দলটি সেখানে রাস্তার পাশে পড়ে থাকা 100 ফুট সেগুনের লক উদ্ধার করে, যদিও সেখানে কাউকে পায়নি অভিযানকারী দলটি। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে হয়তো অবৈধভাবে এই মূল্যবান সেগুনের লকগুলিকে মজুত করা হয়েছিল। পরে লকগুলিকে উদ্ধার করে সোনামুড়া ফরেস্ট অফিসে নিয়ে আসে। উদ্ধারকৃত লকগুলির বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানান সহকারী ডিএফও সুব্রত দাস। আজকে সকাল 11টা নাগাদ আমরা কলমক্ষেত পচারমার ঘাটে একটা খবর পেয়েছি গোপন সূত্রে। তো সেখানে আমরা বিএসএফ 29 ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডেন্ট মিস্টার অনিল রানবার সহ ওনার স্টাফ সহ এবং আমাদের সোনামুড়া ফরেস্ট স্টাফ সহ আমরা সেখানে রেড করেছি। সেখানে আমরা প্রায় 100 ফুটের মতো সেগুনের লক বাজেয়াপ্ত করেছি। এটার কোথেকে আনা হয়েছে সেটা অরিজিন জানা যায়নি, আশেপাশে কোনো সেগুন গাছ ছিল না। যা হোক, সেটাতে মানে একটা রাস্তার মধ্যে বাড়িঘরের ফাঁড়ি রাস্তার মধ্যে এটাতে ছিল, তো কোনো ক্লেম নেই, কাউকে অ্যারেস্ট করা যায়নি। সমস্ত মাল আমরা সোনামুড়া ফরেস্ট অফিসে নিয়ে এসেছি। এটাতে মোটামুটি বাজার মূল্য লাখখানেক টাকা। নীতিশ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। ঘটনা কমলপুর মহকুমার নগর পঞ্চায়েত এলাকায়। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে নারী সমিতি। নাবালিকা শ্লীলতাহানি, আসামি গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও নারী সমিতির। অভিযুক্ত সরকারি কর্মচারী। এবার নাবালিকা শ্লীলতাহানির ঘটনা ঘটল কমলপুর মহকুমার খুদ নগর পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে প্রাপ্ত সংবাদে জানা যায়, কমলপুর নগর পঞ্চায়েত এলাকার 11 নং ওয়ার্ডের বাসিন্দা পল্লব দাসের 10 বছরের কন্যাকে একা বাড়িতে পেয়ে
শ্লীলতাহানি করে এলাকার শ্যামল দেব নামে এক সরকারি কর্মচারী। নাবালিকার পিতা পল্লব দাস জানান, শনিবার সন্ধ্যা নাগাদ এলাকার শচীন্দ্র দেবের ছেলে শ্যামল পেশায় আমবাসা ডিএম অফিসে কর্মরত সরকারি কর্মী ডিম আনার অজুহাতে পল্লব দাসের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় নাবালিকার 10 বর্ষীয় কন্যাকে ধর্ষণের চেষ্টা করে সে। নাবালিকা চিৎকার চেঁচামেচিতে অভিযুক্ত শ্যামল পালিয়ে যায়। শনিবার রাত 10টা নাগাদ নাবালিকার পিতা কমলপুর থানায় শ্যামল দেবের বিরুদ্ধে মামলা করে। 5টার সময় বাড়িতে গেছে, হ্যাঁ আমরাও বাড়িতে নাই, তার মা গেছে গরু আনতো, আমি গেছি কাজও, ডিমের সময় গেছে ডিম আনতো, গেছে ডিম নাই নাই গেছে, তাড়াতাড়ি হয়েছে একজন মানুষ গেলে তো তারা বন দিতে হইব, ওই চেহারা আনতে গেছে, তারপরে ওই চেহারা আনতে গেছে ওই মায়ের আনতে গেছে। কে করছে কে? ওই তো এদিকে রবিবার দুপুরে নারী সমিতির সদস্য কল্যাণী রায় বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহার নেতৃত্বে আসামি গ্রেপ্তারের দাবিতে টানা 1 ঘণ্টা থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। নারী নেত্রী কল্যাণী রায় বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহার মতে নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়নি, ধর্ষণ করা হয়েছে। পুলিশ অফিসার শুভ্রাংশু ভট্টাচার্যের মতে ধর্ষণ নয়, নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ এফআইআরে লিপিবদ্ধ আছে। শ্লীলতাহানি কইছেন, আমি কইছি চরম অবমাননা মানে ধর্ষণ। আমি একটা মেয়ে এই কথাটা তো বারবার কইতে পারি না, তারপরে আমি আপনাকে কইতেছি, কিন্তু আপনি কইতেছেন শ্লীলতাহানি। শ্লীলতাহানি শব্দে বা আক্রমণ করার চেষ্টা করা, কিন্তু মেয়েটারে জাস্ট দর্শন করছি। 10টা নাগাদ পল্লব দাস নামে একজন লোক, ওনার মেয়ে নাবালিকা মেয়ে সায়ন্তিকা দাস নামে ওনার মেয়েকে শ্লীলতাহানি করেছে বলে একটা অভিযোগ আমাদের থানায় দিয়েছেন। যে শ্লীলতাহানি করেছে ওনার নাম শ্যামল দেব। উনি এই মেয়েটার যখন বাড়িতে একা ছিল হাড়ের খোলাতে, তখন সেখানে গিয়েছিল ডিম আনার জন্যে, এবং সেখানে তখন বাড়ির হাউস ইনমেট অন্য কেউ ছিল না। এই সুযোগে মেয়েটাকে শরীরে হাত দিয়েছে এবং মেয়েটাকে শ্লীলতাহানি করেছে। নাবালিকা শ্লীলতাহানির ঘটনায় গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সকল অংশের মানুষের ঐকান্তিক সহযোগিতায় সোনামুড়া রবীন্দ্রনগরে গড়ে উঠেছে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পাকা বাড়ি। নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। 3রা মার্চ 2010 সাল দোল পূর্ণিমার শুভতিথিতে সোনামুড়া রবীন্দ্রনগর স্থিত শান্তিপল্লীতে স্থাপিত হয়েছিল শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির। স্থানীয় মধুসূদন পাল নামে ঠাকুরের এক ভক্ত তার নিজস্ব পৈতৃক সম্পত্তি থেকে 1 কানি 2 গন্ডা ভূমি দান করেছিলেন ঠাকুর রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যে। আর তারপর থেকেই স্থানীয় এলাকাবাসী এবং ঠাকুরের ভক্তরা মিলে ওই স্থানে ঠাকুরের বিগ্রহ স্থাপনের মধ্য দিয়ে শুরু করে উপাসনা। আজ প্রায় 5 বছর। আর এই স্বল্প সময়ে ধীরে ধীরে আশ্রম কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় এবং সকল অংশের মানুষের সহায়তায় শুরু হয়েছে আশ্রমের পাকা বাড়ির নির্মাণ কাজ। মন্দির নির্মাণের উদ্দেশ্যে ইটভাট্টার মালিকরা দান করেন ইট, শ্রীমন্তপুর চেকপোস্টে আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা দান করেন সিমেন্ট, রড, পাথর সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দির নির্মাণের উদ্দেশ্যে দান করেন নগদ অর্থ। আর ঠাকুরের এই মন্দির তৈরিতে হাত লাগিয়েছেন মন্দিরের সদস্যা থেকে শুরু করে সাধারণরাও। কখনো কখনো আবার শ্রমিকরা শ্রম দিচ্ছেন বিনা পারিশ্রমিকে, আবার শ্রমিকদের ভোজের ব্যবস্থাও করে দিচ্ছেন কোনো না কোনো ভক্ত। পক্ষ থেকে আমি পুরোহিত হিসাবে বলছি, আমাদের রবীন্দ্রনগর যে রাম ঠাকুর সেবা মন্দিরে কাজ চলছে, ওই কাজের যারা দান দেওয়ার মতো ইচ্ছুক তারা প্রত্যেকেই সোনামুড়া গ্রামীণ ব্যাংকে একটি অ্যাকাউন্ট করা আছে, ওই অ্যাকাউন্টে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বিষয়ে বলতে গিয়ে আশ্রম কমিটির এক সদস্য জানান, এখানে স্থাপিত হয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে, সেটা বাংলা ফাল্গুন মাস এবং ইংরেজি 2010 ইংরেজি এবং মার্চ মাস, সেটাতে আমরা স্থাপিত হয়েছে 2010 সালে। এখন আমরা 2015 আজকে 22/3/2015-তে আমরা যে মন্দিরের কাজ ধরেছি, সেই রাম ঠাকুরের সেবা আশ্রমের, সেটা এই এলাকার জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আমাদের পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের 2টা ইটভাট্টা, যেটা
একটা হলো বালি, আমাদেরকে যারা সাহায্য করেছেন, যেমন আমাদের এখানে যারা এখানে পাথর ব্যবসা করেন, এখানে মিছিল মিয়ার থেকে আরম্ভ করে নুরুল ইসলাম, এবং এখানে রয়েছেন আমাদের জামাল হোসেন, এর মধ্যে সিমেন্ট দিয়ে, এবং প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করছি আগামী দিন আমাদের যে বাকি কাজগুলা বাকি রয়েছে, যেটুকু আমরা তাদের সাহায্য নিয়ে আমরা করেছি, বাকিটা যেটা রয়েছে বাকিরাও আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করবেন। সবশেষে বলা যায়, এলাকার সকল অংশের সকল ধর্মের মানুষের সর্বাত্মক সহযোগিতায় গড়ে উঠছে রবীন্দ্রনগর রামঠাকুর সেবা আশ্রম। আর এই সর্বাত্মক সহযোগিতাই কামনা করছেন মন্দির কমিটির সদস্যরা। বিশেষ করে আমরা যারা গুরুদেবের দীক্ষিত আছি, ওনারাও আছেন, পাশাপাশি এলাকাবাসী সবাই আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছেন। আমরা তাদের সেই পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের লোক অনেকে আছেন ধর্মপ্রাণ, যারা আমাদেরকে সাহায্য করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন অর্থ দিয়ে বা বিভিন্ন সামগ্রী দিয়ে নির্মাণ প্রকল্পের জন্য। আমরা কাজে হাত দিয়েছি এবং কাজ যথারীতি চলছে। তা আমরা চাইছি যে আশ্রমটাকে যাতে সুন্দরভাবে আরও ভালোভাবে আমরা গড়ে তুলতে পারি, আগামী দিনে যাতে এটা আরও সুন্দর এবং সাবলীল হয়ে ওঠে, তার জন্য আমরা সর্বতভাবে আমাদের আশ্রম কমিটির পক্ষ থেকে এলাকাবাসী এবং এই মহকুমার সমস্ত লোকের কাছে আমরা করুণভাবে আবেদন জানাচ্ছি। অমিত দত্ত ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই রসরাজনগর এডিসি ভিলেজে পঞ্চায়েত সেক্রেটারিকে ভেতরে রেখেই অফিসে তালা ঝুলালো ক্ষুব্ধ রেগা শ্রমিকরা। এলাকায় উত্তেজনা। খোয়াই জেলায় রামচন্দ্রঘাট বিধানসভা প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মার বদ্ধভূমি। দশরথ নগরী হিসেবে পরিচিত এই এলাকার উপজাতি অংশের মানুষ এর জন্য গর্ববোধ করত, কিন্তু বর্তমানে দশরথ নগরীতে কালো মেঘের ঘনঘটা ছেয়ে আছে। প্রায় সর্বত্রই দুর্নীতির গন্ধ পাচ্ছেন স্থানীয় জনগণ। এ বিষয়ে এলাকার বিধায়ক কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছেন না বলে স্থানীয়দের অভিযোগের মাঝে শনিবার রসরাজনগর এডিসি ভিলেজ পঞ্চায়েতে রেগার মজুরি সংক্রান্ত বিষয় নিয়ে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। পঞ্চায়েত সেক্রেটারিকে ভেতরে রেখে তালা ঝুলালো ক্ষুব্ধ রেগা শ্রমিকরা। কি বলছেন পঞ্চায়েত সেক্রেটারি, শুনবো ওনার প্রতিক্রিয়া। 48 দিন কি কারণে তারা পেমেন্টটা পাইতেছে না? পাইতেছে না বলতে যে রেস্টুরেন্ট তো হইতেছে, আমরা সব ঢুকাই দিয়েছি। আর বিদ্যুৎ আছে গেলে তো আমি আর উপপ্রধান টাকা 5 জনের, ঠিক আছে, আমরা 5 দিলাইছি। এখন কি কারণে ঢুকছে না কেউ দিয়ে আবার ঢুকেও গেছে, বুঝতেছি না আমি কিছু। আপনি কোন পোস্টে আছেন? পঞ্চায়েত সেক্রেটারি। আপনার কি নাম? কল্পনা দে। কল্পনা দে। এই পঞ্চায়েতটার নাম কি? রসরাজনগর পঞ্চায়েত, এডিসি ভিলেজ। তখন তারা যে আপনারা এইভাবে ইয়ে করছে, আপনার এই ব্যাপারে কি মত? তারা যে তালা মারছে বা আপনি কোনো আধিকারিকরা জানাইছেন নি? ব্লকের ভিডিও টিডিওরে জানাইছে বিপ্লব বাবু। কি কইছে? জানাইছে বলতে আমি কিছু স্যারের দিকে কিতা করতাম আমি। ক্ষুব্ধ রেগা কর্মীদের কাছ থেকে জানা যায়, রেগার মজুরি নিয়ে দীর্ঘ টালবাহানের অভিযোগ রয়েছে। দীর্ঘ টালবাহানের পর শনিবার কাতারে কাতারে নারী পুরুষ রেগার বকেয়া মজুরি নিয়ে যাবার জন্য পঞ্চায়েতে আসেন, কিন্তু কথা দিয়েও কথা রাখেননি পঞ্চায়েত। তাই বাধ্য হয়েই বাঁকা পথ অবলম্বন করলেন বলে জানালেন ক্ষুব্ধ রেগা শ্রমিকরা। এরপরে আমরা 14 দিনের পেমেন্ট পামু, 6 মাস ধরে পাইতাছি না। এই কারণে আজকে আমরা ওই পঞ্চায়েতে আমরা আজকে তালা মারছি পঞ্চায়েত সেক্রেটারি। সবাই এক কথা হইয়া আমরা সবাই এক লোক আইয়া পড়ছি। ও পঞ্চায়েতে আইলে আমরা রে ও আসনা কাল সামনে মাসে এত তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ হয়ে এইভাবে আমরা অত দিন রাখি দিছি। হরণ করে গরিব মানুষরা। আজকে কত তারিখ? আজকে 21 তারিখ। 21 তারিখ। তারা 20 তারিখ লাস্ট ডেট দিছিল। কেউ কেউ গিয়া 60,000 80,000 করে ব্যাংকো গিয়া তুলে আনতেছে। হেরা লগের লোক इसमें पेमेंट में yang o पंचायत फायरेगा मास्टर न सावा पंचायत सेक्रेटरी न सावा बो बहिनेरेगा मास्टर न सादी बो बहिनो पंचायत सेक्रेटरी नि सादी आने आजिनी 5 पेमेंट पूरा मायाखो ताबुंगनि 7 पेमेंट आनी मायाखो আয়া জি গাই আপনারা পেমেন্ট করবেন কোন দিন? কালকা বুধবারে করুন, বৃহস্পতিবারে করুন, শুক্রবারে করুন, এরকম করে করে ঘুরাইতেছে। এই লেবার সকলটা ব্যাংকও ফাদায়, ব্যাংকে তো আয়া হারা জানানি হয়। এভাবেই দিনের পর দিন টালবাহানার শিকার হচ্ছে গ্রামীণ এলাকার মানুষ। ব্যাংক এবং পঞ্চায়েতে দৌড়তে দৌড়তে তাদের নাভিশ্বাস, কিন্তু তার মাঝেই শনিবার ব্যাংক ম্যানেজার হাজির হন পঞ্চায়েতে। অবশেষে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা, বিশেষ করে নারীরা সম্মিলিতভাবে স্থানীয় জিআরএস কর্মীদের পাকড়াও করে পঞ্চায়েতে নিয়ে আসেন। তারা ততক্ষণ গা ঢাকা দিয়েছিল, কিন্তু রেগা শ্রমিকদের চোখ এড়াতে পারেননি তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি দলের ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে রবিবার বেলা 11টায় কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে অনুষ্ঠিত হল দলীয় কর্মশালা।
রবিবার বিজেপি দলের ধনপুর মন্ডল কমিটির উদ্যোগে কাঠালিয়া প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় দলীয় কর্মশালা। বেলা 11টায় কমিউনিটি হল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় হল সভার। সভায় বক্তব্য রাখেন রাজ্য স্তরের নেতৃত্ব তাপস ভট্টাচার্য, সুন্দর লাল পাল, বিদ্যুৎ ঘোষ, সুবল ভৌমিক প্রমুখ। আগামী দিনের কর্মসূচি এবং সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় অমিত শাহজি ত্রিপুরায় আসবেন 24শে এপ্রিল, সেই নিয়ে আমাদের একটা বিরাট সভা হবে এবং আগামী 6ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস সিপাহীজলা ডিস্ট্রিক্ট এটাকে পালন করবে এবং একটা বর্ণাঢ্য মিছিল করব আমরা ভারতীয় জনতা পার্টি। বিশ্রামগঞ্জ বাজারে একটা বিশাল সভা হবে, সেই সভায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি আসবেন এবং বিভিন্ন কর্মকর্তা আসবেন। আমরা চাই এই সরকারের ত্রিপুরা রাজ্য থেকে এই সরকারকে বিদায় করতে হবে, এই নিয়ে আমরা অনেক কর্মসূচি নিয়েছি। কর্মশালা শেষে দলীয় কর্মীদের উদ্যোগে কাঠালিয়া বাজার এলাকায় এক গর্জমান মিছিল পরিক্রমা করে। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, মনাইপাতর ভিলেজ এলাকার তুলাতুলি বাড়ির 9 জন উপজাতি যুবক বিজেপি দলে যুক্ত হয়ে আগামী দিন সংগঠনের কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী দেখে যান ওনার উন্নয়নের যে ওনার বিধানসভা কেন্দ্রে হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির দলে সামিল হচ্ছে, ভারতীয় জনতা পার্টির দলে সামিল হচ্ছে। দিকে দিকে সিপিএম এর অপশাসন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষ এককাট্টাভাবে ভারতীয় কর্মশালা সভাপতিত্ব করেন ধনপুর মন্ডল কমিটির সভাপতি রণজিৎ মজুমদার। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা।